This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। নিউজ এট 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। বিস্ফোরণে কেঁপে উঠল কেতুগ্রাম। ভর সন্ধ্যায় পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ। ঠিক কি ঘটেছে জানবো আমাদের প্রতিনিধি কৌশিকের থেকে। কৌশিক, দেখো, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে মজুত করে রাখা বোমা থেকে কিন্তু এই বিস্ফোরণ, এবং এই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আজ সন্ধ্যায় গোটা গ্রাম কেঁপে ওঠে এবং এই বিস্ফোরণের জেরে কিন্তু একটি পরিত্যক্ত বাড়ির শৌচালয়ের ছাদ সহ বাড়ির একান্ত প্রাচীর ভেঙে পড়েছে। এখনো পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে বারুদের গন্ধ টাটকা এবং চতুর্দিকে ধ্বংসস্তূপের মধ্যে পড়ে রয়েছে কিন্তু পুড়ে যাওয়া সুতলির দড়ি। যেটা জানা গেছে যে বাড়িতে বিস্ফোরণ হয়েছে সেই বাড়িটি পরিত্যক্ত এবং এই বাড়ির মালিক কেতুগ্রামের এই চেচুরি গ্রামে থাকে না, এবং সেই সুযোগে হয়তো কেউ বা কারা এখানে বোমা মজুত করে রেখেছিল। এবং যেহেতু বাড়ির আশেপাশে থাকা, তাই কোনো প্রাণহানির কিন্তু ঘটনা ঘটেনি। তবে যদি জনবসতিপূর্ণ এলাকা হতো কিন্তু প্রাণহানির ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। যদিও কেতুগ্রাম থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছেছে, বিশাল পুলিশ বাহিনী পৌঁছেছে। কি কারণে বোমা মজুত করা হয়েছিল তাই ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। পাশাপাশি প্রশ্ন হচ্ছে যে পুলিশের নজরদারি কি কোথাও অভাব ছিল, যে কারণে এখানে পুলিশের নজর এড়িয়ে বোমা রাখা হয়েছিল। ধন্যবাদ কৌশিক। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কৌশিক দত্তর সঙ্গে। বিস্ফোরণে কেঁপে উঠল কেতুগ্রাম। ভর সন্ধ্যায় পরিত্যক্ত বাড়িতে বোমা বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেল শৌচাগারের ছাদ, ভেঙে পড়ল বাড়ির একাংশ। কেতুগ্রামের চেচুরি গ্রামে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 20 বছর ধরে বাড়িটি ফাঁকা অবস্থাতেই পড়েছিল বলে সূত্রের খবর। কেতুগ্রামের কাছে মুর্শিদাবাদ সীমানা। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে কেতুগ্রাম থানার পুলিশ। রাতে বিস্ফোরণ স্থল পরিদর্শন করেন কেতুগ্রাম থানার আইসি এবং মহকুমার পুলিশ আধিকারিক। এই সময় নামাজ শেষ হয়ে গেছে, দুয়াদন পড়ছে, এই সময় একবারে ফুটুলো আমাদের ঘর কেঁপে গেল। বাপু ঘর একবারে সে যেমন ভূমিকম্প হয় না সেরকম হয়ে একবারে ঘর ইয়ে হয়ে কেঁপে উঠলো। আমাদের এই সবে বরাতের দিন তো দিয়ে ওই পটকা ফুটা ছিল, ওদিকে ডেকে নিয়ে বাড়িতে ভরে আমরা নামাজ পড়ছিলাম। হ্যাঁ, ছেলেরা মনে করছে পটকা ফুটাচ্ছে, তার জন্য আওয়াজ পেয়েছে, দিয়ে তাই শুনলাম বাড়ি থেকে। আমরা পরে কি জানতে পারলেন? নামাজ পড়ার টাইমে না আপনাদের কি জানতে পারলেন? বলছে বোমার মতন আওয়াজ হলো। ঘটনাস্থলে এখনো পর্যন্ত বারুদের গন্ধ টাটকা, চতুর্দিকে পড়ে রয়েছে পুড়ে যাওয়া সুতলির দড়ি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দু একটা বোমা থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে না। পরিত্যক্ত বাড়িতেই বোমা মজুত করে রাখা হয়েছিল এবং সেই বোমা ফেটে যাওয়ার পর বাড়ির যে শৌচালয়ের যে ছাদ, সেই কংক্রিটের ছাদ কয়েক ফুট দূরত্বে ছিটকে গেছে, শিক বেরিয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে কেউ থাকে না, আর ঠিক সেই সুযোগেই এখানে বোমা মজুত করে রাখা হয়েছিল এলাকায় অশান্তি করার উদ্দেশ্যেই। এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিকভাবে মনে করছে। জানার চেষ্টা করা হচ্ছে যে কে বা কারা এই ঘটনা ঘটাতে পারে, কি কারণে এই এলাকাতে অশান্তি করার উদ্দেশ্যে এই বোমা মজুত করা হয়েছিল। সব কিছুরই ইতিমধ্যে তদন্ত শুরু করছে কেতুগ্রাম থানার পুলিশ। কৌশিক দত্ত, টিভি9 বাংলা, কেতুগ্রাম। চোখ রাখবো পরের খবরে। বিজেপির স্লোগান মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। কেন্দ্রে মোদি জমানার মধ্যেই দিল্লি পুনরুদ্ধার বিজেপির, কিন্তু বাংলা দখল মুমকিন হবে কি? 21-এ 200 পারের হুঙ্কার দেখিয়ে 77-এই থামতে হয়েছিল বঙ্গ বিজেপিকে। 26-এ কি হবে? কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী অবশ্য আত্মবিশ্বাসী। পরিবর্তনের ডাক দিয়ে ধর্মেন্দ্র প্রধান বলছেন 26-এ বাংলায় বিজেপির সরকার। দিল্লির ফল দেখে তৃণমূল নাকি ভয়ও পেয়েছে। পাল্টা বাংলার শাসক দলের সাংসদের হুঙ্কার, 30ও পেরোবে না বিজেপি। পেঁয়াজের আকাল দিল্লিতে হারিয়ে দিয়েছিল বিজেপিকে। সালটা 1998। যমুনার জলের দূষণ দিল্লিতে ফিরিয়ে আনলো বিজেপিকে। সালটা 2025। মাঝে কেটে গেছে 27টি বছর। 27 বছর পর বিজেপির দিল্লি জয়। রাজধানী দখলকে সামনে রেখে এবার বাংলার কুর্সি হাসিলে মরিয়া গেরুয়া শিবির। শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন দিল্লির রায় গোটা দেশের প্রতিফলন আছে। যমুনা মাইয়া কি, यमुना मैया की, यमुना मैया की। दिल्ली मिनी हिंदुस्तान है। इसी विविधता वाली दिल्ली ने भाजपा को प्रचंड जनादेश का आशीर्वाद दिया।
এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় নরেন্দ্র মোদীর সতীর্থ ধর্মেন্দ্র প্রধান কলকাতায় এসে বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে গেলেন। हमें पूरा भरोसा है बंगाल भी परिवर्तन की राह में जाएगा और हम यहाँ भी आने वाले 26 में भारतीय जनता पार्टी यहाँ सरकार बनाएगी। দিল্লিতে আপের হার তৃণমূলকে ভয় পাইয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন ধর্মেন্দ্র প্রধান। 26 को बंगाल की चुनाव उत्तर कल दिल्ली में मिल ही गया है, उनको थोड़ा डर आना स्वाभाविक है, सब कुछ नहीं। কেজরির ওয়াল ভাঙার পর থেকেই বাংলা দখলের স্লোগানে তেজ বাড়িয়েছে বঙ্গ বিজেপির নেতারা। বাকি থাকলো বাংলা, আজকে হলো 26-এ বাংলায় হবে, আজকে আপ কালকে দিদি সাপ। দিল্লিতে বিদায় নিল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। তৃণমূল শীর্ষ নেতৃত্ব চুপ থাকলেও দলের মুখপাত্র কুণাল ঘোষ বলছেন, চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। প্রায় একই লাইনে হেঁটে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও বলছেন, পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা থাকবে না, এটা একটু নিশ্চিন্ত থাকো। পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি 30টা সিটও পাবে না 2024-এ, অপোজিশন লিডার ওদের হবে না। অঙ্কের যা হিসেব, বলাই যায় কুণাল কল্যাণ দুজনেই রাজ্যের প্রধান বিরোধী দলকে হেলাফেলা করার পথে হেঁটেছেন। পাল্টা আত্মবিশ্বাসী ধর্মেন্দ্র প্রধানও। हम सरकार बनाए 19, 21 और 24 ये 3 चुनाव में भारतीय जनता पार्टी राज्य की प्रमुख विरोधी पार्टी बन चुकी है और 30 से 40% वोट की स्ट्रेंथ के साथ आज हम यहाँ हैं और 5% हम सरकार बनाए। গত রবিবার নদিয়ার হরিণঘাটায় গিয়েও জনতার কাছে একই দাবি রেখেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 39% হিন্দু ভোট দিয়েছে, আমি আর পশ্চিমবাংলার আর 5-6% হিন্দুকে বলবো যে দয়া করুন বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন। এক বছর পরেই 26-এর দামামা বেজে যাবে বাংলায়। 5-6% ভোট বাড়ানোর টার্গেট কি পূরণ করতে পারবে বিজেপি? বিজেপির উচ্ছ্বাসের কোনো কারণ নেই। ন্যাড়া একবারই বেলতলায় যায়, এই ন্যাড়ারা দেখছি বারবার বেলতলায় আসে। বাংলার মাটিটা অন্য, আপনি দিল্লি টিল্লি কোথায় কি হয়েছে তাদের ব্যাপার, বাংলায় এর কোনো প্রভাব নেই। তরজায় স্পষ্ট 26 বড়ই স্পেশাল হতে চলেছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দিল্লি তো বিজেপির হাতে গেল, ইন্ডিয়ার কি হবে? মানে ইন্ডিয়া জোটের জাতীয় বিরোধী ঐক্য এখন জটিল প্রশ্নের মুখে। পরপর হারের পর রাহুল গান্ধী ও কংগ্রেসের নেতৃত্বে বাকি বিরোধীরা কি মানবে? সেটাই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি জাতীয় স্তরে মোদির মুখোমুখি হবেন? তাকে বাকিরা মেনে নেবেন? ভ্যালেন্টাইন্স ডে এর আগে অস্থির আবহাওয়া, কখনো উত্তরে বাতাস বইছে, কখনো বঙ্গোপসাগর থেকে পূবালি হাওয়া আসছে। রাজনীতিতেও একই অনিশ্চয়তা। দিল্লি থেকে গেরুয়া হাওয়া বাংলাকে রাঙিয়ে দেবে, নাকি বাংলা থেকে ঘাসফুলের রেণু দিল্লিতে ছড়িয়ে পড়বে? দিল্লিতে তো কেজরিওয়াল শুধু হারেননি, 67 আসনে কংগ্রেসের জামানতও বাজেয়াপ্ত হয়েছে। একসঙ্গে দুটি জাতীয় দল পর্যুদস্ত। রাহুল গান্ধী ও অরবিন্দ কেজরিওয়াল দুই নেতা পরস্পরের বিরুদ্ধে লড়েছেন। আর মহাভারতের মুসল পর্বে যা হয়েছিল, ইন্ডিয়া ঐক্যও তা হয়েছে। এবার কি হবে? ইন্ডিয়া জোট এমন একটা জোট যাদের আইডিওলজি কোনো মিল নেই, কোনো নীতির মিল নেই, কোনো আদর্শের মিল নেই, কোনো কমন মিনিমাম প্রোগ্রাম নেই। একটাই কমন মিনিমাম প্রোগ্রাম, মোদিকে প্রধানমন্ত্রী থেকে হটাতে হবে। নেগেটিভ ফিলোসফি দিয়ে বা নেগেটিভ থট দিয়ে এত বড় রাষ্ট্রে আপনি রাজত্ব করতে পারেন না, সম্ভব না। রাজনৈতিক প্রয়োজনে দেশের সবসময় এটা প্রমাণিত। সেই জনতা পার্টির সময় থেকে আমরা দেখেছি, যখন যখন দেশ বিপদগ্রস্ত হয়েছে, দেশের নেতারা ভুল করলেও, রাজনৈতিক দলগুলো ভুল করলেও দেশের মানুষ এককাট্টায় সিদ্ধান্ত নিয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করেছেন এবং তৃণমূল বিজেপিকে হারিয়ে দিয়েছে। সেটা বিধানসভা নির্বাচনেও হারিয়েছে এবং লোকসভাতেও বিজেপির সিট কমিয়ে দিয়ে তৃণমূলের সিট বেড়ে গেছে। ফলে এর ওপর দাঁড়িয়ে সারা ভারত দেখতে পাচ্ছে যে বিজেপির বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল, বাংলার মডেল কার্যকরী ভূমিকা নিচ্ছে। বাকিটা সবাই দেখতে পাচ্ছে। কংগ্রেস যার কাছে বারবার হারে, সেই বিজেপিকে বারবার হারায় তৃণমূল কংগ্রেস। 2021-এই বলতে শুরু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়,
দিল্লির ফলাফলের পর তৃণমূল থেকে সেই দাবিটাই ভাসিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় রাজনীতিতে নরেন্দ্র মোদীর পর সবচেয়ে আকর্ষণীয় পোর্টফোলিও মমতা বন্দ্যোপাধ্যায়ের, তাহলে বিরোধী ঐক্যের নেতৃত্বে তিনি কেন নয়? ইন্ডিয়ান অ্যালায়েন্সে যারা আছে তাদের এবার নিজেদের বুঝুক, একটুখানি বোঝার দরকার আছে, নিজেরা বুঝুক। আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে। এবং সেখানে একটা গাইডলাইন যদি তৈরি হয়, সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে, তবে কিছু হবে আগামী দিনে। নাহলে আমি কোনো এই যেমন আছে তেমন চলবে। লোকসভা ভোটে বিজেপিকে বড় ধাক্কা দেওয়ার পর হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে মুখ থুবড়ে পড়েছে বিরোধীদের প্রতিরোধ। মোদি নয়, রাহুল গান্ধী এখন যেন ইন্ডিয়া ঐক্যের শরিক দলগুলির নিশানা। এই গৃহযুদ্ধের পরিস্থিতি উপভোগ করছে বিজেপি। भयंकर अंतर्विरोध से ग्रस्त ये समूह, उनके पास कोई एजेंडा नहीं है, कोई लक्ष्य नहीं है, कोई टारगेट नहीं है, सिर्फ एक रिएक्शनरी फोर्स है जिसको अनेक प्रांत में लोगों ने हराया है। अभी अभी दिल्ली ने दोनों को हराया। इंडिया गठबंधन देश में बिखर चुका है। इंडिया गठबंधन और मजबूत होगा। हम और आप लोग अपनी कई बार हार से बहुत कुछ सीखते हैं। हार से सीखना ही आने वाले समय के लिए रास्ता बनाता है। अखिलेश यादवকে আশাবাদী হতেই হবে, কারণ 2027 উত্তরপ্রদেশে ভোট এবং তিনি যোগীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে বসে রয়েছেন। কিন্তু উত্তরপ্রদেশে ইন্ডিয়া ঐক্যবদ্ধ হয়ে না লড়লে লোকসভার অ্যাকশন রিপ্লে হবে না। কংগ্রেস ও সবার ফ্রেন্ডলি ফাইটে হাসতে হাসতে জিতে যাবে বিজেপি। হরিয়ানা ও দিল্লিতে সেটাই হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ছোট রাজ্য বড় জয়, অনেক দাবিদার। দিল্লিতে মুখ্যমন্ত্রী বাছাই কি কঠিন কাজ হবে বিজেপির পক্ষে? কেজরিওয়ালকে সরাসরি হারিয়ে প্রবেশ বর্মা ফ্রন্ট রানার, কিন্তু আরও 8 জনের নাম আলোচনায়। এটা তো স্বাভাবিক। অস্বাভাবিক যেটা, তা হলো বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশি মার্লেনার আচরণ। সরকারের পতনের পর তার উৎসব করার ছবি গোটা দেশের চোখ কপালে তুলে দিয়েছে। কালকাজিতে জয় নিশ্চিত হওয়ার পরেই উৎসবে মাতলেন আতিশি মার্লেনা। ততক্ষণে আম আদমি পার্টির বিদায় স্পষ্ট। মুখ্যমন্ত্রীর কুর্সি খোয়াতে চলেছেন, কিন্তু মার্লেনাকে দেখে কে বলবে সে কথা? सबसे पहले तो मैं कालकाजी विधानसभा की जनता का धन्यवाद करना चाहती हूँ, जो उन्होंने मुझ पर भरोसा दिखाया। मैं अपनी पूरी टीम का धन्यवाद करना चाहती हूँ। बाकी दिल्ली की जनता का जनादेश है, हमें जनादेश स्वीकार है। दिन पेरिए रात हलो, ऐसे में आतिशी मार्लेना जी ने ना सिर्फ इस हार के बाद एक रोड शो निकाला सेलिब्रेट करने के लिए, उन्होंने उस रोड शो में डांस भी करा। तो ये विजुअल्स बहुत चौंका देने वाले हैं। और आतिशी जी क्या सेलिब्रेट करना चाह रही हैं? पूरी की पूरी पार्टी की इतनी बुरी तरीके से हार को वो सेलिब्रेट करना चाह रही हैं। तो मुझे लगता है आतिशी जी को शर्म आनी चाहिए और सत्ता का इतना भी लालच नहीं होना चाहिए कि इंसान इंसानियत ही भूल जाए। পরাজিত আপ শিবিরেই যত আলোড়ন, তুলনায় বিজয়ী বিজেপি শিবির অনেক সংযত। গ্রামের বাড়িতে গিয়ে বাবা সাহেব সিং বর্মার সমাধিতে শ্রদ্ধা জানালেন জায়ান্ট কিলার প্রবেশ বর্মা। মোদির নামে জয়ধ্বনি উঠল। दिल्ली की जनता ने प्रधानमंत्री मोदी जी के ऊपर में विश्वास किया है। ये जीत का श्रेय अगर किसी को जाता है तो हमारे प्रधानमंत्री मोदी जी को जाता है। देश में जो
उन्होंने पिछले 10 वर्षों में काम किए हैं। दिल्ली की जनता ने ये माना कि अगर दिल्ली को कोई संवार सकता है, कोई अच्छा बना सकता है, तो वो प्रधानमंत्री मोदी जी ही बना सकते हैं। কেজরিওয়ালকে হারিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী দৌড়ে প্রথম প্রবেশ বর্মা। দিল্লিতে বিজেপি সভাপতি ও দক্ষ সংগঠক বীরেন্দ্র সচদেবও আলোচনায়। সংঘ ঘনিষ্ঠ লো প্রোফাইল নেতা অজয় মাহওয়ার চমকে দিতে পারেন। পূর্বাঞ্চলীয় ভোট সমীকরণ মাথায় রাখলে লটারি লাগতে পারে অজয় ভার্মার। পূর্বাঞ্চলীয় হিসেবেই মুখ্যমন্ত্রী হয়ে যেতে পারেন পঙ্কজ সিংও। প্রাদেশিক রাজনীতি মাথায় রাখলে শিখ সম্প্রদায়ের মনজিন্দর সিং সিরসাও দৌড়ে আছেন। अरविंद केजरीवाल जी को तो शराब लगा है, दिल्ली के लोगों का शराब लगा है, दिल्ली की महिलाओं का शराब लगा है, उन बहनों का शराब लगा है जिनके भाई इन्होंने शराबी क्वाबी नशे में धकेल दिए थे, उनका शराब लगा है जिनको गंदे पानी के कारण जिनके बच्चे 21,000 लोग दिल्ली में गंदा पानी पीने से मारे गए, उन परिवारों का शराब लगा है। কেন্দ্রীয় মন্ত্রী থাকার অভিজ্ঞতা রয়েছে স্মৃতি ইরানি ও মীনাক্ষী লেখির। এই দুজন ভোটের লড়াইয়ে ছিলেন না, তবে মুখ্যমন্ত্রীত্বের আলোচনায় রয়েছেন। সতীশ উপাধ্যায়কে নিয়েও কথা হচ্ছে। देखिए, देश के प्रधानमंत्री हमारा शीर्ष नेतृत्व जो लगातार हमको मार्गदर्शन करता रहा है, हम तो उनके बहुत आभारी हैं कि उन्हीं के मार्गदर्शन में इतनी ऐतिहासिक विजय भारतीय जनता पार्टी को दिल्ली में मिली है, कमल खिला है। 25 साल बाद दोबारा से भारतीय जनता पार्टी शासन में आई है और मैं कह सकता हूं कि उन्हीं के मार्गदर्शन में दिल्ली का गौरव पुनः लौट करके आएगा। দিল্লির মুখ্যমন্ত্রী বাছাই কি বিজেপির কাছে এখন মিষ্টি মুশকিল? বড় জয় এসছে, অনেক প্রার্থী, অনেক দাবিদার। জ্যোতির্ময়ের কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। বাঁকুড়ায় সরকারি সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তিতে পরিণত করার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নথি দেখিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট শুভেন্দু। জমি হস্তান্তর নিয়ে বিতর্কে জেলা প্রশাসনের পাশেই তৃণমূল। ওয়াকফ বিল নিয়ে জোর চাপানুতর দেশে। যৌথ সংসদীয় কমিটির রিপোর্ট লোকসভায় পেশ হওয়ার মুখে। এর মধ্যেই বাঁকুড়ায় জমি হস্তান্তর নিয়ে বড় অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। এই বাঁকুড়া শহরে 1 নম্বর খতিয়ানে আজ জমি এখানকার জেলা শাসকের নির্দেশে এডিএম এলআর ওয়াকফ প্রপার্টি বলে 30/1/2025 কোতোয়ালির নামে এখানে রেকর্ড করিয়ে দিয়েছেন। যাবতীয় নথি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দু। অভিযোগ, বাঁকুড়া শহরের মাচানতলায় সরকারি 0.09 একর জমি ওয়াকফ বোর্ডকে দিয়ে দিয়েছে জেলা প্রশাসন। যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে যত পুরনো ওয়াকফ প্রপার্টি আছে তার বাইরে নতুন কোন প্রপার্টিকে ওয়াকফ প্রপার্টি করা যাবে না, এই রকম একটা সময় এখানকার জেলা শাসক কার নির্দেশে, কোন তোষণের রাজনীতিতে ওয়াকফ প্রপার্টি হিসেবে রেকর্ড করান 30 জানুয়ারি কার নির্দেশে? বিরোধী দলনেতার হুঙ্কার, এই সিদ্ধান্তের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করবেন। আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু। জেলা কংগ্রেসের নেতাও জেলা শাসকের জবাব চাইছেন। জেলা শাসক কিভাবে এটা পারমিশন দিলেন আমি বুঝতে পারছি না, কারণ এটা তো লোকসভাতে পেন্ডিং হয়ে রয়েছে। কিভাবে এলারে কিভাবে নথিভুক্ত হলো, এই উত্তরটা আমার মনে হয় জেলা শাসকের দেওয়া উচিত। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী অবশ্য জেলা প্রশাসনের সিদ্ধান্তের পক্ষেই দাঁড়িয়েছেন। এখানে সমস্ত লোক বসবাস করে, ঠিক আছে, ম্যাক্সিমাম সংখ্যালঘুরা বসবাস করে মাচানতলা এলাকাটায়, তো তাদেরকে সরকার তো জায়গা দিতেই পারে। যেখানে পার্লামেন্ট দিয়েছে তো জেলা শাসক, কোনো পলিটিক্যাল পার্টি তো দেয়নি, আর এমএলএ মন্ত্রী এমপিরাও দেয়। তো জেলা শাসকরা আইন বিধি মেনে নিশ্চয়ই দিয়েছে, বেআইনি ভাবে তো দেবে না সরকারি জমি, আর পাবেও না বেআইনি ভাবে। বাঁকুড়া জেলা প্রশাসনের কোনো বক্তব্য মেলেনি। TV9 বাংলার ফোন ধরেননি বাঁকুড়ার জেলা শাসক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশকে হিন্দু শূন্য করার লক্ষ্যে এগোচ্ছে জামাত সহ মৌলবাদী সংগঠনগুলি। হিন্দু পরিবারগুলিকে ধর্ম পরিবর্তনে জোর করে বাধ্য করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে এক হিন্দু বিবাহিত মহিলাকে জোর করে ধর্ম পরিবর্তন করা হয়েছে এবং বিয়ে করতে বাধ্য করা হয়েছে। সেই আসরের ভিডিও এবার প্রকাশ্যে। বিয়ে আব্রু হয়ে গিয়েছে ইউনূস সরকার। মালদার সুখদেবপুরে সীমান্তে লাগাতার উস্কানি। বিজেপির মদতে ভারতীয় চাষিদের ফসল কেটে নিয়ে যাচ্ছে লুটেরা বাংলাদেশিরা। সুখদেবপুর সীমান্তের ওপারে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ। সেখানে কি হচ্ছে? 21 সেপ্টেম্বর 2024 সালে
বাগদুরাপুর মাহফিলের মধ্যে আমার ভাইজান, আপনার কলিজার টুকরা সন্তান, এখন যেটা হচ্ছে খালেদ, আপনার মেয়ে আয়েশা, বড় সন্তান তো হুজাইফা, উনি ঢাকায় আছেন নাকি কাজের জন্য। যে 4 জন ইসলাম গ্রহণ করেছিলেন। হয়তো আপনিও আগে 5 জন, আপনার আম্মা তো, আচ্ছা, আমার ভাইজানের আম্মাও ইসলাম গ্রহণ করেছেন। এখন শুধু ভাবি বাকি ছিলেন। তো প্রায় কয় মাস হয়ে গেল আজকে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, প্রায় 4 মাস, দীর্ঘ 4 মাস ধরে। তো দেখা যাচ্ছে যে ভাইজান একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ, মানে আমরা দোয়া করতেছিলাম যে আল্লাহ তাআলা যদি, ভাইজানকে বলছিলাম ভাবিকেও যদি একসাথে করে নেয় তাহলে গোটা পরিবারটা কি হয়ে যাবে, একত্রিত কর্ম হবে, তাদেরকেও ভালো লাগবে, পরিবারটা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে এবং ছেলেগুলো একটা জায়গা পাবে, তাদেরকে আস্থা তৈরি হবে। তো যাই হোক, কিছুটা সময় একটু নিয়েছেন, ভাইজানকে বললাম ধৈর্য ধরেন, দোয়া করেন, আমরা দোয়া করতেছিলাম। চাঁপাই নবাবগঞ্জের এক বিবাহিত মহিলা ধর্ম পরিবর্তন করতে রাজি হননি, তাকে দীর্ঘদিন আটকে রেখে নির্যাতন করা হয়। মহিলা একসময় বাধ্য হন ধর্ম পরিবর্তন করতে, সরকারি স্ট্যাম্প পেপারে সম্মতিও লিখিয়ে নেওয়া হয়। গতকালকে বলা হয়েছিল কালিমা পড়ার জন্য, তো আমি বললাম যে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী যদি এটা সুযোগ আছে, যেহেতু এফিডেভিট করে একটা কাগজ করে নিলে তাহলে সবচেয়ে জিনিসটা আরো সবচেয়ে ভালো হয়। তো আলহামদুলিল্লাহ সেটা চলে এসেছে আমাদের। তিনিও স্বইচ্ছায় সজ্ঞানে ইসলাম গ্রহণ করতেছেন। তো আমাদের ইনশাআল্লাহ এফিডেভিটের কাগজও আমাদের এখানে চলে এসেছে। ভাবি ইসলাম গ্রহণ করেছেন, এটা আমাদের কোর্টের হচ্ছে, এটা আমাদের কাগজ। এখন আমরা কালিমা পড়ে শুধুমাত্র কি করাবো, এখন ইনশাআল্লাহ আমরা মুসলমান করাই দেবো ইনশাআল্লাহ, সবার সামনে। তো ভাবি একটু লক্ষ্য করেন আমাদেরকে, আমি বলি, আপনি আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, সেপ্টেম্বরে মহিলার পরিবারের বাকিরা চাপে পড়ে ধর্ম পরিবর্তনে বাধ্য হয়েছিলেন, কিন্তু ওই মহিলা ধর্ম পরিবর্তনে রাজি ছিলেন না। টানা 4 মাস নির্যাতন করে মহিলাকে রাজি করানো হয়। জানুয়ারিতে মহিলার ধর্মান্তরণ হয়। সেদিন ওই পরিবারে এলাকার মৌলবাদীরা হাজির হয়েছিল। তাদের উপস্থিতিতে অসহায় এক মহিলার সপরিবারে আত্মসমর্পণের ভিডিও সামনে এসেছে। শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের শাসনে বাংলাদেশে আর কি বা হতে পারে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।